হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো বেসিক্যালি আমি আমার ভিডিওগুলো আপলোড করি রাতে, অ্যান্ড রেকর্ডিং এর যত কাজ আছে সব রাতেই করি। বাট আজকে আমার হঠাৎ সকালে ঘুম ভেঙে গেল, অ্যান্ড কালকে আমি কোনো ভিডিও আপলোড করিনি। আপনারা জানেন আমি রেগুলার বেসিসে এই ভিডিওগুলোর উপর কাজ করছি এবং আপলোড করছি। বাট হঠাৎ করে আজকে সকালে ঘুমটা ভেঙে গেল, অ্যান্ড ভাবলাম যে যেহেতু আর ঘুম ধরতেছে না, একটা ভিডিও করে ফেলি, রাইট? সো আজকে কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হবে। আমি একটা ইম্পর্ট্যান্ট জিনিস কভার করব আমাদের রিডিং মডিউলের, সেটা হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা এমসিকিউ। এবং রিডিং যখন আমি শুরু করেছিলাম, এটা কিন্তু অনেক প্যারা দিছিল আমাকে, কারণ ইট ক্যান বি কোয়াইট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড অ্যাকচুয়ালি। কারণ আপনি যদি বুঝতে না পারেন, তাহলে কিন্তু দেখবেন যে সিমিলার টাইপ মনে হচ্ছে সব ধরনের অপশন, ওই যে বাংলা এক্সামের এমসিকিউ এর মতো একটা অবস্থা ক্রিয়েট হবে, বোর্ড পরীক্ষার বাংলা এক্সাম। তো যদি আপনার ইংলিশটা ভালো হয় এবং আপনি যদি মোটামুটি 6 or 7 ব্যান্ড স্কোর, যেটা সেই লেভেলের ইংলিশ হয়, তাহলে আপনি নির্দ্বিধায় কোনো টেনশন ছাড়াই থাকতে পারেন, কারণ আপনি বুঝতে পারবেন যে মিনিং। বাট আপনার যদি ইংলিশের লেভেলটা একটু কম হয় বা ভোকাবুলারির অবস্থা একটু বাজে হয়, তাহলে আমি সাজেস্ট করব ইউ গাইজ ওয়ার্ক অন দ্যাট অ্যাট ফার্স্ট। অ্যান্ড যেহেতু আমাদের কোর্স চলছে, সো অ্যাট দ্য সেম টাইম আপনার ভোকাবুলারি স্ট্রং করার পাশাপাশি কিন্তু প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। ভয় পেলে চলবে না এবং আশা হারালে চলবে না। প্র্যাকটিস করে যেতে হবে, অ্যান্ড উই ক্যানট গিভ আপ। কোনো একটা উইকনেস থাকলে ওটা ওভারকাম করতে হবে। অ্যান্ড এটা বলে রাখা ভালো যে আমারও শুরুতে এবং মোস্ট অফ দ্য ক্যান্ডিডেটসের শুরুতে একটু না একটু প্রবলেম হয়। যেমন আমার ক্ষেত্রে হয়েছিল, এমসিকিউতে আমার অলওয়েজ একটা না একটা ভুল যাইতো। ৪-৫টা থাকতো কোয়েশ্চেন, একটা ভুল যাইতো অথবা ২টা ভুল যাইতো। দেন প্র্যাকটিস করতে করতে একটা ভুল যাইতো। দেন আস্তে আস্তে যখন আমি ২-৩ উইক প্র্যাকটিস করি, তখন কিন্তু আমি অ্যাপ্রোচটা ধরতে পারি, অ্যান্ড এরপরে আমার আর তেমন একটা ভুল হতো না। সো আই হোপ আপনারাও আমার ইনস্ট্রাকশন ফলো করবেন। অ্যান্ড যদি ভোকাবুলারি অর ইংলিশের ল্যাকিং থেকে থাকে ফ্রম এ ল্যাঙ্গুয়েজ পার্সপেক্টিভ, তাহলে আগে ওইটা একটু ব্যাকআপ দেওয়ার ট্রাই করুন, একটু স্ট্রং করার ট্রাই করুন আপনার ফাউন্ডেশনটা। গ্রামার খুব একটা দরকার হয় না, বাট মিনিং বোঝা এবং ওয়ার্ডের জ্ঞান, যত বেশি ওয়ার্ড জানবেন, ওয়ার্ডের ইউজ যত বেশি জানবেন, তত আপনাদের জন্য বেটার হবে, অ্যান্ড আপনার এমসিকিউ আরো বেটার সলভ করতে পারবেন বলে আমি আশা করি। সো অনেক লম্বা একটা ভিডিও করতে চাই না, কারণ অনেক কথা বলতে হবে, অ্যান্ড এমসিকিউ যেহেতু প্রতিটা জিনিস আপনাদের ডেসক্রাইব করে বোঝাতে হবে। সো আই হোপ আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা আজকে দেখবেন, কারণ খুবই ইম্পর্টেন্ট ভিডিও। অ্যান্ড চলুন আমরা স্টার্ট করি। আমার লেফট সাইডে কিন্তু আমাদের যে রিডিং প্যাসেজ নাম্বার 3 সেটা, অ্যান্ড রাইট সাইডে আমাদের 27 to 31, 5টা এমসিকিউ, রাইট? 27, 28, 29, 30, 31। ওকে, সো এমসিকিউ এর অ্যাপ্রোচটা কি? আমরা প্রথমে কোয়েশ্চেন দেখব, কোয়েশ্চেন দেখে যে কি পয়েন্ট সেটা নোট করব। কি পয়েন্ট নোট করার পরে আমরা চলে যাব আমাদের প্যাসেজে এবং সেই কি পয়েন্টটা লোকেট করব। দেন প্যাসেজটা পড়বো, অ্যান্ড কোয়েশ্চেন কি সেটা তো আমাদের মনেই থাকবে অফকোর্স। অ্যান্ড প্যাসেজ পড়ার পর আমরা অপশনগুলো চেক করব যে প্যাসেজের সাথে কোয়েশ্চেনের অ্যান্সার হিসেবে কোন অপশনটা আমার চুজ করা উচিত হবে বা সঠিক হবে, রাইট? একটু পিছিয়ে বসি। আই হোপ ইটস নাও গুড ইনাফ। অলরাইট, সো আমাদের আজকের যে প্যাসেজটা সেটা হচ্ছে আর্টিফিশিয়াল আর্টিস্ট, তাই না? যে জিনিসটা কি, ক্যান কম্পিউটার্স রিয়েলি ক্রিয়েট ওয়ার্কস অফ আর্ট? এটা হচ্ছে এআই ভার্সেস হিউম্যান হয়ে গেল আবার, তাই না? সো আপনারা কাকে সাপোর্ট করবেন, এআই কে না হিউম্যান কে? আমি তো আবার কম্পিউটার সায়েন্সে পড়ি, আমি কি এআই সাপোর্ট করব? না। আমি অফকোর্স হিউম্যান সাপোর্ট করব, রাইট? আমরা সবাই, উই অল উইল রুট ফর হিউম্যান বিংস। সো প্রথম কোয়েশ্চেনটা আমরা দেখে ফেলি, চলুন। অ্যান্ড প্যাসেজ দেখেই বোঝা হচ্ছে যে মেশিন, রোবটস, এআই রিলেটেড জিনিসপত্র আছে আমার মনে হচ্ছে, তাই না? এবং এআই আর্টিস্ট অথবা শিল্পীদের লাইফটাকে কিভাবে প্রভাবিত করছে, এটাও নিয়েও হয়তো কিছু জিনিস আছে, আমার থাকতে পারে। তো আমরা দেখি কোয়েশ্চেনে কি আছে। হোয়াট ইজ দ্য রাইটার
suggesting about computer produced works in the first paragraph. প্রথম প্যারাগ্রাফে রাইটার কম্পিউটার প্রডিউস যে কাজ আছে বা আর্ট ওয়ার্ক আছে, আমি ধরেই নিলাম, সেটা নিয়ে রাইটার কি সাজেস্ট করছে। তো দেখি প্রথম প্যারাগ্রাফটা আমরা পড়ে নিই। দ্য পেইন্টিং টুল, painting fool, oh my god, the painting fool is one of the growing numbers of computer programs which, so their makers claim, possess creative talents. Good. Classical music by an artificial composer has had audiences enraptured and even tricked them into believing a human was behind the score. তার মানে আপনারা তো হয়তো মিনিংটা বুঝতেই পারলেন যে পেইন্টিং ফুলের মেকাররা ক্লেম করছে যে এই সফটওয়্যারের একটা ক্রিয়েটিভ ট্যালেন্ট আছে একটা সার্টেন লেভেলের, অ্যান্ড মাঝে মাঝে কিছু আর্টিফিশিয়াল কম্পোজার যারা মানুষ না, তারা এমন কিছু গান ক্রিয়েট করছে শুনে মনে হয়েছে যে হিউম্যান বিং বা মানুষের গাওয়া গান। Artworks painted by a robot have sold for thousands of dollars and been hung in prestigious galleries. Okay, wow. And software has been built which creates art that could not have been imagined by the programmer. অর্থাৎ আমি যদি ওভারঅল চিন্তা করি, এই পুরো প্যাসেজটা যদি আপনারা পড়ে ফেলেন তাহলে আপনাদের বুঝতে বাকি থাকবে না যে আমরা এক্সপেক্ট করতে পারি নাই যে মেশিন বা সফটওয়্যার রিলেটেড যে আর্টওয়ার্কগুলো সেগুলো এতটা ডেভেলপড হবে। মানুষ এটা বুঝতে পারি নাই আগে, এটা বুঝতে পারলাম যে এগুলো অনেক ইনরিচড অথবা ডেভেলপড হয়ে গেছে, আমাদের কল্পনারও আমাদের এক্সপেকটেশন ছাড়িয়ে গেছে যেটা সেটা, তাই তো। সো আমরা অপশনগুলো দেখি যে রাইটার কি সাজেস্ট করছে। People's acceptance of them can vary considerably. মানুষের অ্যাকসেপ্টেন্স কিন্তু আমি যতদূর পড়লাম ভালো ভালো মনে হলো, যে মানুষ ভালোই বলেছে এবং এতই ভালো বলছে যে আসল মানুষ বা আসল গায়কের গান অথবা ওই যে মিউজিয়ামে একদম রাখার মতো, মিউজিয়ামে বাধাই করে রাখার মতো আর্টওয়ার্ক হাজার হাজার ডলারে বিক্রি হয়েছে। সুতরাং মানুষের অ্যাকসেপ্টেন্স কিন্তু ভালো, বাট অ্যাকসেপ্টেন্স অফ দেম ক্যান ভ্যারি কনসিডারেবলি। ভ্যারি কিন্তু হয়নি এখানে, সবাই কিন্তু ভালোই বলছে, খারাপ কিন্তু কেউ বলেনি। এ গ্রেট ডিল অফ প্রোগ্রেস হ্যাজ অলরেডি বিন অ্যাটেইনড ইন দিস ফিল্ড, এটা কিন্তু হতে পারে আমাদের অ্যান্সার, যে অলরেডি এ গ্রেট ডিল অফ প্রোগ্রেস কিন্তু আমরা অ্যাচিভ করেছি সফটওয়্যার ইউজ করে আর্টওয়ার্ক ক্রিয়েটের ক্ষেত্রে, তাই না? এটা অ্যান্সার হতে পারে। সি আর ডিও দেখতে এখন মনে হবে অ্যান্সার কিন্তু একটা হতে পারে, বাট বাকিগুলো সব কিন্তু পড়তে হবে, যেটা বেশি সুইটেবল হবে সেটাই আমরা চুজ করবো, রাইট? সো সি যদি আমরা দেখি, দে হ্যাভ হ্যাড মোর সাকসেস ইন সাম আর্টিস্টিক জনরাস দ্যান ইন আদার্স। না, এখানে কোনো কম্পারিজন কিন্তু আমরা পাইনি যে সাপোজ গানের ক্ষেত্রে বেশি ভালো হয়েছে, আর্টের ক্ষেত্রে কম ভালো হয়েছে, এরকম কিন্তু কোনো কম্পারিজন পাইনি আমরা। আর অপশন ডিতে ফাইনালি বলছে দ্য অ্যাডভান্সেস আর নট as significant as the public believes। না, এটা ওই অপশনের মতোই হয়ে গেল, একটা বাজে মিথ্যা কথা হয়ে গেল, যে অপশন এতে কিন্তু সিগনিফিকেন্ট এবং মোর সিগনিফিকেন্ট দেন ইম্যাজিন বাই দ্য প্রোগ্রামারদের ধারণার অতীতে চলে গেছে, এত বেশি ভালো হয়েছে আর্টওয়ার্কসগুলো, তাই না? সো অপশন ডিও হবে না। সো বাকি থাকতেছে আমার অপশন বি। সো অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, যে প্রোগ্রেস হ্যাজ অলরেডি মেড। এটা কিন্তু আমরা নিহিত অর্থ অথবা গহিত অর্থ যেটাকে বলি, যে প্যাসেজের মাঝে একটা নিহিত অর্থ আছে, সেটা কি? এটাই আমাদের নিহিত অর্থ, যে অনেক বেশি প্রোগ্রেস বা ডেভেলপমেন্ট অ্যাচিভ হয়েছে এই ক্ষেত্রে। 28 আমরা পড়ি, আসুন। সো 27 এর অ্যান্সার কিন্তু বি। ওকে, 28 আমরা পড়ি। অ্যাকর্ডিং টু Geraint Wiggins, why are many people worried about computer art? মানুষ কেন দুশ্চিন্তায় ভুগছে অথবা চিন্তায় ভুগছে কম্পিউটার আর্ট নিয়ে, এটা আমরা পড়ি। হয়তো সেকেন্ড প্যারাগ্রাফেই থাকবে, আই হোপ। Human beings are the only species to perform sophisticated creative art acts regularly. If we can break this process down into computer code, where does that leave human creativity? This is a question at the very core of humanity, says Geraint Wiggins, a computational creativity researcher at Goldsmiths, University of London. It scares a lot of people. They are worried that it is taking something special away from what it means to be human. অর্থাৎ যদি আমি পুরোটা চিন্তা করি তাহলে জেরান্ট উইগেন্সের যে অপিনিয়নটা সেটা কিন্তু বলছে it makes us less of a human being when we are
constantly using computers and machines to doing something to do something creative or for doing something creative, তাই না? এটা কিন্তু আমাদের যে হিউম্যানিটিকে প্রশ্নবিদ্ধ করে, যে আসলে আমাদের হিউম্যান যে পোটেনশিয়াল সেটাকে প্রশ্নবিদ্ধ করে, তাই না? সো এটা একটু স্পিরিচুয়াল দিকে চলে গেল। সো আমরা দেখি অপশনগুলো যদি পড়ি এখন। ফার্স্ট অপশন, ইট ইজ অ্যাস্থেটিক্যালি ইনফেরিয়র টু হিউম্যান আর্ট, এটা বলা হয়নি, কারণ হচ্ছে এখানে আমার হিউম্যান আর্টের সাথে মেশিন আর্টের কোনো কম্পারিজন করা নেই। এখানে বলা হয়েছে হিউম্যানিটিকে প্রশ্নবিদ্ধ করা। ইট মে আলটিমেটলি সুপারসিড হিউম্যান আর্ট, এখানে ফিউচারে কি হবে, ফিউচারে কি হিউম্যান পোটেনশিয়ালকে ছাড়ায় যাবে কিনা সেটাকেও বলা হয়নি। এখানে বলা হয়েছে কি, যেটা আমি বললাম, হিউম্যানিটিকে প্রশ্নবিদ্ধ করা, যে নিজের পোটেনশিয়ালকে প্রশ্নবিদ্ধ করার কথা বলা হয়েছে। ইট আন্ডারমাইন্স এ ফান্ডামেন্টাল হিউম্যান কোয়ালিটি, যেটা হ্যাঁ এটা বলা হয়েছে যে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করছি একটা ফান্ডামেন্টাল হিউম্যান কোয়ালিটি, যেটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি। আর লাস্টলি যেটা বলা হয়েছে, ইট উইল লিড টু এ ডেটেরিওরেশন ইন হিউম্যান অ্যাবিলিটি। এটা হ্যাঁ এখন কিন্তু আপনাদের ডাউট হবে যে উনি কিন্তু ভয় পাইছে, ইট স্কেয়ারস এ লট অফ পিপল, দে আর ওয়ারিড দ্যাট ইটস টেকিং সামথিং স্পেশাল অ্যাওয়ে ফ্রম হোয়াট ইট মিনস টু বি হিউম্যান। এটার মানে কি? এটার মানে কিন্তু ডেটেরিওরেশন না, অথবা স্কিল কমায় দেয় না, যে আমি যদি কনস্ট্যান্টলি মেশিন ইউজ করে কোনো একটা প্রোডাক্টিভ আর ক্রিয়েটিভ কিছু বানাই, তার মানে এই না আমি কম ক্রিয়েটিভ হয়ে যাচ্ছি, তাই না? বাট এটা অ্যাকচুয়ালি মিন করছে যে এটা একটা ফান্ডামেন্টাল জিনিস আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে, অথবা যদি আমি সোজা ভাষায় বলি, আমাদেরকে ক্রিয়েটিভ মানুষ হিসেবে কি বলবো, যে ল্যাপটপ বা কম্পিউটার অথবা মেশিনকে তারা বেশি ক্রিয়েটিভ বলছে, বা হিউম্যানকে কম ক্রিয়েটিভ তিনি বলছেন। বাট এখানে কিন্তু আমার যে স্কিল একটা ছিল একটা পার্টিকুলার পর্যায়ে, আগে বেশি ছিল, এখন আমি এআই ইউজ করতেছি বা মেশিন ইউজ করতেছি বলে কম হয়ে গেছে, এটা কিন্তু বলেনি। সুতরাং নিজের পোটেনশিয়াল অথবা নিজের যে হিউম্যান কোয়ালিটি সেটাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, বাট আমার স্কিলের কমতি হওয়া অথবা আমার পোটেনশিয়াল কমে যাওয়ার কথা কিন্তু বলা হয়নি, তাই না? এই জিনিসগুলো কিন্তু খুবই স্ট্রিক্ট এই ইসের ক্ষেত্রে, আমার এমসিকিউর ক্ষেত্রে, কারণ দেখে মনে হবে যে ডি কিন্তু এখানে লোভনীয় একটা অপশন চুজ করার মতো, ডেটেরিওরেশন ইন হিউম্যান অ্যাবিলিটি, বাট এটা কিন্তু কখনোই বলা হয়নি। সো অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আপনাকে বুঝতে হবে যে স্কিল কমায় ফেলা, আনস্কিলড বানায় ফেলা, অ্যান্ড নিজেকে প্রশ্নবিদ্ধ করা, যে আমার কোয়ালিটিকে প্রশ্নবিদ্ধ করা, দুইটার ভিতরে কিন্তু ডিফারেন্স আছে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। অলরাইট, 29 আমরা আসুন পড়ি। আগেরটা একটু ঘোলাটে কোয়েশ্চেন ছিল, রাইট? যে হোয়াট ইজ এ কি ডিফারেন্স বিটুইন আরন অ্যান্ড পেইন্টিং ফুল। এখানে দুইটার ভিতরে ডিফারেন্সটা জানতে হচ্ছে। সো আরন আর পেইন্টিং ফুলের ডিফারেন্স কি আমরা পড়ে বোঝার চেষ্টা করি। টু সাম এক্সটেন্ট, এই যে এখান থেকে we are all familiar with computerized art. The question is, where does work of the artist stop and creativity of the computer begin? আচ্ছা, যে আর্টিস্টটা কখন থামবে and কম্পিউটার ক্রিয়েটিভিটি কোথায় শুরু হবে? Consider one of the oldest machine artists, Aaron, a robot machine that has paintings exhibited in London State Modern and San Francisco Museum of Modern Art. টেট মডার্ন, এখানে কিন্তু আবার অ্যান্ড্রু টেট না, তাই না? টেট মডার্ন নামে একটা মিউজিয়াম আছে। আচ্ছা, আমরা ছিলাম যে Aaron can pick up a paintbrush and paint on canvas on its own. Impressive, perhaps, but it is still little more than a tool to realize the programmer's own creative ideas. ওকে, এই ছিল আরনের কথা, যে আরন খুবই ভালো একজন আর্টিস্ট, খুবই ভালো একটা রোবট, সে নিজেই অনেক কিছু আর্ট করে ফেলে। বাট লাস্ট লাইনে যদি আমরা দেখি, ইমপ্রেসিভ পারহ্যাপস, বাট ইট ইজ স্টিল লিটল মোর দেন এ টুল টু রিয়েলাইজ দ্য প্রোগ্রামার্স ওন ক্রিয়েটিভ আইডিয়াস। তার মানে এটা কিন্তু প্রোগ্রামারের জন্য একটা টুলের বেশি কিছু না, এরকমই। কারণ প্রোগ্রামারের যে ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে সে যে ডিরেকশন দিবে, সেই ডিরেকশনই আরন পালন করবে। তার মানে এখানে ক্রিয়েটিভিটিটা কিন্তু আমার কমপ্লিটলি ডিপেন্ড করতেছে প্রোগ্রামারের উপরে।
আচ্ছা, সাইমন কল্টন এই যে এখানে, the designer of painting fool is keen to make sure his creation doesn't attract the same criticism, যে এখানে প্রোগ্রামারের ক্রিয়েটিভিটি সব, মেশিনের নিজের কোনো ক্রিয়েটিভিটি নাই, I hope so. Unlike earlier artists such as Aaron, the painting fool only needs minimal direction and can come up with its own concepts by going online for material. অর্থাৎ এখানে কিন্তু মেশিনের নিজের স্কোপ আছে ক্রিয়েটিভ হওয়ার, নিজে ক্রিয়েটিভিটি বা নিজে সে অনেক কিছু সার্চ করবে, অনেক কিছু সার্চ করে সোশ্যাল মিডিয়া ঘেটে টেটে এরপরে সে নিজে কিছু একটা বানাবে। And finally it is now beginning to display kind of imagination too, যে অনেক কিছু যখন সে রিসার্চ করবে এআই এর মতো কাইন্ডা কাজ করবে, তখন কিন্তু তার নিজের একটা ইমাজিনেশন পাওয়ার চলে আসবে, বুঝতে পারবে সে কি ক্রিয়েট করতে চাচ্ছে, অথবা তার যে ইউজার বা প্রোগ্রামার যে মিনিমাল ডিরেকশন দিছে সে অ্যাকচুয়ালি কি চাচ্ছে মিনিমাল থেকে, সে একটা পারফেক্ট আউটপুট দিবে, এবং ক্রিয়েটিং পিকচার্স ফ্রম দ্য স্ক্র্যাচ। অলরাইট, সুতরাং আমরা বুঝতে পারলাম একজন হচ্ছে মেয়ের টুল বলা হচ্ছে, যে দুইজনই কিন্তু ভালো, দুইজনের আউটপুটই কিন্তু ভালো, বাট একজন হচ্ছে কমপ্লিটলি ইউজারের ক্রিয়েটিভ আইডিয়া ইউজ করবে, আর আরেকজন নিজের ক্রিয়েটিভ আইডিয়া ইউজ করবে, ইউজারের ক্রিয়েটিভ আইডিয়া কম ইউজ করবে অথবা মিনিমাল ডিরেকশন নিবে। সো আমরা যদি দেখি ডিরেকশন, এটাই হচ্ছে মেইন ডিফারেন্স, যে একজন বেশি ক্রিয়েটিভ, একজন কম ক্রিয়েটিভ, তাই তো। বাট যদি আমি আউটপুট দেখি তাহলে কিন্তু দুইজনের আউটপুটই ভালো। সো সুতরাং আমরা দেখি অপশনগুলো, প্রোগ্রামার ব্যাকগ্রাউন্ড, না নট রিয়েলি, প্রোগ্রামের ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো কথা বলা হয়নি, যে সে কোন ইউনিভার্সিটি, কি সাবজেক্ট পড়ছে, কতটুকু কোডিং করছে, কত রাত জাগছে, কত কষ্ট করেছে, সেটার ব্যাকগ্রাউন্ড নিয়ে কোথাও বলা হয়নি। বিতে বলা হয়েছে পাবলিক রেসপন্স টু ইটস ওয়ার্ক। পাবলিক রেসপন্সের কথা কি কোথাও বলা হয়েছে? মিউজিয়ামে টানানোর কথা বলা হয়েছে, বাট পাবলিক রেসপন্সের কথা বলা হয়নি, যে ডিফারেন্স, একটা রেসপন্স ভালো আসছে, একটা রেসপন্স খারাপ আসছে, এরকম রেসপন্সের কথা বলা হয়নি। সোর্স অফ ইট সাবজেক্ট ম্যাটার হতে পারে, কারণ মিনিমাল ডিরেকশনের কথা আমরা দেখলাম ইসের ক্ষেত্রে, পেইন্টিং ফুলের ক্ষেত্রে, আর এইখানে দেখলাম যে প্রোগ্রামার্স অন ক্রিয়েটিভ আইডিয়াস কিসের ক্ষেত্রে, আরনের ক্ষেত্রে। এইটা কিন্তু ইনপুট দুইটা আলাদা, একজন হচ্ছে কমপ্লিটলি প্রোগ্রামারের ইনপুট, আর আরেকজন হচ্ছে মিনিমাল ইনপুট নিয়ে কাজ করে। আর ডি হচ্ছে টেকনিক্যাল স্ট্যান্ডার্ড অফ ইটস আউটপুট। টেকনিক্যাল স্ট্যান্ডার্ড অফ ইটস আউটপুট নিয়েও কোনো কিছু বলা হয়নি। এখন এটা কিন্তু আপনাদের মনে হতে পারে যে যেহেতু আমার এই পেইন্টিং ফুল বেশি ক্রিয়েটিভ, সেহেতু আমার মনে হয় বেটার টেকনিক্যাল আউটপুট দিবে, কিন্তু আউটপুট যে দিবে এটা কোথায় বলা হয়েছে? বলা হয়েছে সে ক্রিয়েটিভ, কিন্তু আউটপুট নিয়ে কিন্তু কথা বলা হয়নি। এবং যেহেতু কথা বলা হয়নি, সুতরাং আমরা ডিফারেন্স কিন্তু জাজ করতে পারবো না। বলা হয়েছে একজন বেশি ক্রিয়েটিভ, একজন কম ক্রিয়েটিভ, কিন্তু আউটপুট কিন্তু দুটোরই ভালো। এই যে কম ক্রিয়েটিভ সেও কিন্তু ওই যে পেইন্ট ব্রাশ, পেইন্ট টুল নিয়ে আঁকায়, কিন্তু তারও কিন্তু এই যে লন্ডন স্টেট মডার্ন, সান ফ্রান্সিসকো মিউজিয়াম অফ মডার্ন আর্ট, এইসব বড় বড় জায়গায় তার আর্টও কিন্তু যাচ্ছে, দেখানো হচ্ছে, শোকেস করা হচ্ছে। সুতরাং আউটপুট নিয়ে কিন্তু কোনো কোয়েশ্চেন নাই, কোয়ালিটি নিয়ে কোনো কোয়েশ্চেন নাই। কোয়েশ্চেন হচ্ছে সোর্স অফ সাবজেক্ট ম্যাটার নিয়ে, একজন কম ইনপুট নিচ্ছে ইউজারের কাছ থেকে এবং একজন বেশি নিচ্ছে, এইটাই। সো এই জিনিসটা আপনাদের ক্যাচ করতে হবে। সো 29C উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 30তে আমরা চলে আসি, হোয়াট ডাজ সাইমন কল্টন মেক ইট ইন, হোয়াট পয়েন্ট does Simon Colton make in the 4th paragraph? আচ্ছা, কি পয়েন্ট তিনি দিছে আমরা দেখি। এই যে এটা হয়তো আমাদের 4th paragraph. Simon Colton, the designer of the painting fool, is keen to make sure his creation, আচ্ছা এগুলো তো আমরা পড়ে ফেলেছি, এইখান থেকে আমরা পড়ি। One of its original works is series of a fuzzy landscape depicting trees and sky, while some might say they have a mechanical look. Colton argues that such reactions arise from people's double standards towards software-produced and human-produced art. Acha. After all, he says, consider that the painting fool painted the landscapes without referring to a photo. If a child painted a new scene from its head, you'd say it has a certain level of imagination, he points out. The same should be true of a machine. Software bugs can also lead to unexpected results. Some of the painting fool's paintings of a chair came out
in black and white thanks to a technical glitch. আচ্ছা, চেয়ারের জিনিসটা আমি একটু খেয়াল করি 31-এ আছে, সুতরাং আমরা কিন্তু এই চেয়ারের আগ পর্যন্ত থামতে পারি, যে এই রেজাল্ট পর্যন্ত থামতে পারি, যে ওয়ান অফ দ্য থেকে শুরু করে এই রেজাল্ট পর্যন্ত যদি আমরা সিলেক্ট করি, এর ভিতরে পড়লাম আপনার। তো এখন দেখি কি পয়েন্ট তিনি মেক করছে। সফটওয়্যার প্রডিউসড আর্ট ইজ অফেন ডিসমিসড অ্যাজ চাইল্ডিশ অ্যান্ড সিম্পলিস্টিক। আচ্ছা, ও আমি ডিসক্রাইব করিনি, তাই না? ডিসক্রাইব যদি করি, এখানে বলা হয়েছে যে আমরা জাজ করছি দুইটা ভিন্ন দিক দিয়ে জাজ করছি, যেখানে আমার সেম দিক দিয়ে জাজ করার কথা, তাই না? কারণ যেখানে একটা চিলড্রেন বা একটা ছোট বাচ্চা, তাকে আমি যদি মোনালিসা আঁকাইতে বলি, লিওনার্দো দা ভিঞ্চি হতে বলি, সে কিন্তু হতে পারবে না, তাই না? তার কিন্তু একটা সার্টেন লেভেলের ইমাজিনেশন থাকবে এবং সে হয়তো সেখান থেকে নতুন কিছু একটা ভেবে আবিষ্কার করে একটা কিছু দাগাদাগি করবে কয়েকটা রং পেন্সিল নিয়ে, তাই তো? এবং বাবা মা দেখে সেটা অনেক বাহবা দিবে, যদিও সেটা কোনো মিনিংফুল হতেও পারে, নাও পারে, হলে তো আলহামদুলিল্লাহ, তাই না? সো কম্পিউটার এবং মেশিনের ক্ষেত্রেও কিন্তু সেম, তাদের কিন্তু ইমাজিনেশন নাই বললেও চলে। তারা কি করতেছে, তারা প্রম্পট নিচ্ছে, সার্চ করতেছে কনস্ট্যান্টলি এদিক সেদিক, ওয়েব ব্রাউজার থেকে অথবা বিভিন্ন সাইট থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে, দেন সব কিছু রিসার্চ করে তারা কিছু একটা বানাচ্ছে, তাই তো? সো আমরা কিন্তু যখন কম্পেয়ার করতেছি, সাপোজ একটা ছেলে বা একটা ছোট বাচ্চা, যদি আপনি ওকে একটা পেজ দিলেন এবং সে পেজে অনেক ধরনের রং নিল এবং রং নিয়ে কিন্তু একটা মিক্সচার আঁকাইলো এবং মিনিংফুল কিছু হইলো না, বাট একটা কম্পিউটার বা মেশিন যদি সেম কাজটা করে, তাহলে কিন্তু আমরা এক্সপেক্ট করি একটা বেটার আউটপুট। তখন কিন্তু আমরা বলবো যে না, এখানে শুধু খালি রং গ্যাজাইছে ভিতরে, আর কিছুই তো করেনি। বাট এটা মানুষ করলে কিন্তু আমরা বলি না, এর ভিতরে একটা ডেপথ আছে, আর্টিস্টিক একটা ভ্যালু আছে, এর ভিতরে একটা আলাদা মিনিং আছে। তো এই ডাবল স্ট্যান্ডার্ডটার কথাই তিনি এখানে তুলে ধরছেন। তো আসুন আমরা অপশনগুলো পড়ি। যে সফটওয়্যার প্রডিউসড আর্ট ইজ অফেন ডিসমিসড অ্যাজ চাইল্ডিশ অ্যান্ড সিম্পলিস্টিক। চাইল্ডিশ বলা হয়নি, সিম্পলিস্টিকও বলা হয়নি, এখানে কম্পারিজনটা বলা হয়েছে, যে যেটা মানুষ যেটা ডিজার্ভ করে, কম্পিউটার সেটা ডিজার্ভ করে না, সেম আর্ট ওয়ার্কের পরও। So same concepts of creativity should not be applied to all form of arts. Not really. এখানে আর্টের ফর্ম নিয়ে কোনো কথা বলা হয়নি। সিতে যদি দেখি, it is unreasonable to expect a machine to be as imaginative as human being. এই যে এখানে কিন্তু আপনাদের ডাউটটা হতে পারে। আচ্ছা, আপনার অপশন ডিটাও দেখে ফেলি। People tend to judge computer art and human art according to different criteria. আচ্ছা, ডি হবে আমাদের এখানে রাইট অ্যান্সার, সি হবে না। কেন সি হবে না? এখানে ইমাজিনেশন নিয়ে কথা বলা হয়েছে। দেখেন যে ছোট বাচ্চার ইমাজিনেশন, যখন সে নতুন কিছু তার ব্রেইন থেকে নিয়ে বানাবে, নিউ সিন ফ্রম ইটস হেড, ইউড সে ইট হ্যাজ আ সার্টেন লেভেল অফ ইমাজিনেশন। হি পয়েন্টস আউট দ্য সেম শুড বি ট্রু অফ এ মেশিন, তাই তো? সো এখানে আমরা এক্সপেক্ট করি, এক্সপেকটেশনের যে বিষয়টা, যে ছোট একটা বাচ্চা নতুন কিছু একটা হঠাৎ ক্রিয়েট করলো, যে ইমাজিনেটিভ, সেটা একটা কিছু ক্রিয়েট করলো, বাট কম্পিউটার যখন করতেছে তখন যে ক্রাইটেরিয়া, সেটা বেসিসে আমরা ডিফারেন্টলি জাজ করতেছি। সো ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। বাট মেশিনকে আনরিজনেবল হিসেবে জাজ করা অথবা মেশিনের ইমাজিনেশনকে প্রশ্নবিদ্ধ করা নিয়ে কিন্তু কোনো কথা বলা হয়নি। যদি আপনারা একটু খেয়াল করে না পড়লে কিন্তু কনফিউশনে পড়ে যাবেন। আবার ভালো মতো দেখেন এখানে কি বলা হচ্ছে, যে আনরিজনেবল টু এক্সপেক্ট এ মেশিন টু বি অ্যাজ ইমাজিনেটিভ অ্যাজ এ হিউম্যান বিং, তাই তো? ভাবেন আপনি একটা রোবট এবং আপনাকে যে পয়েন্টটা দেয়া হয়েছে ঠিক এক্স্যাক্টলি সেম পয়েন্টটাই আপনি দেখবেন, এর বাইরে কিছু আপনি ভাববেন না। এই যে আনরিজনেবল টু এক্সপেক্ট এ মেশিন টু বি অ্যাজ ইমাজিনেটিভ, তাই তো? সো এই যে এই লেখাগুলো যদি আপনারা দেখেন, এগুলো দেখলে কিন্তু আপনার মনে হবে যে ছোট বাচ্চার ইমাজিনেশন নতুন সিন ক্রিয়েট করছে। তো তারপরে আবার বলছে ইউড সে ইট হ্যাজ আ সার্টেন লেভেল অফ ইমাজিনেশন, হি পয়েন্টস আউট দ্য সেম শুড বি ট্রু অফ এ মেশিন, তাই তো? সফটওয়্যার বাগস ক্যান অলসো লিড টু আনএক্সপেক্টেড রেজাল্টস, তাই না? সো সব কিছু মিলায় যদি দেখেন, তো আপনার মনেই হতে পারে সি ক্যান বি দ্য রাইট অ্যান্সার।
বাট এখানে কিন্তু ডি এর কথা বলা হয়েছে, কারণ ডাবল স্ট্যান্ডার্ড যেখানে আমরা বুঝি, ডাবল স্ট্যান্ডার্ড অর্থাৎ ডিফারেন্ট ক্রাইটেরিয়া, সেম জিনিস আমরা ডিফারেন্টলি জাজ করি, বিভিন্ন দিকে জাজ করি। এখানে কিন্তু একবারও বলা হয়নি যে মেশিনকে আমরা কম ইমাজিন, বা মেশিনের ইমাজিনেশন যে পাওয়ার সেটা মানুষের থেকে কম অথবা মানুষের তুলনায় কম, এটা যে আনরিজনেবল আমরা এক্সপেক্ট করি, এটা কোথাও বলা হয়নি। বলা হয়েছে যে এটা চাইল্ড একটা নিউ সিন ভাবতেই পারে, সো সার্টেন লেভেলের একটা ইমাজিনেশন আছে একটা চাইল্ডের ক্ষেত্রে, বাট সেম শুড বি ইন কেস অফ বা ট্রু সর্ট অফ মেশিন। সো জাজ করার ক্ষেত্রে যখন আসতেছে তখন আমরা ভিন্ন দিকে জাজ করতেছি, বাট এখানে কিন্তু আমার এক্সপেকটেশন বা আমি কি এক্সপেক্ট করছি সেটা নিয়ে কোনো কথা বলা হয়নি, তাই তো? সো সব কিন্তু কাহিনী আসতেছে এই এক্সপেক্টে, কারণ এখানে এক্সপেকটেশন নিয়ে কোনো কথা বলা হয়নি, বলা হয়েছে অ্যাকচুয়ালি কি হচ্ছে, তাই না? অ্যাকচুয়ালি কি হচ্ছে অনেক কমপ্লেক্স লাগতে পারে, আমি আবারও ইজিলি বুঝাই দিচ্ছি যে আনরিজনেবল টু এক্সপেক্ট এ মেশিন টু বি অ্যাজ ইমাজিনেটিভ অ্যাজ এ হিউম্যান বিং, তাই না? এই অপশনটা যদি আপনারা দেখেন, এখানে কোনো কিছু এক্সপেক্ট করার কথা কিন্তু আমার প্যাসেজে বলা হয়নি, বাট যেখানে আমার শুরুতেই বলা হয়েছে যে মানুষের ডাবল স্ট্যান্ডার্ডের কথা, এই যে এইখানে দেখুন, কোথায় গেল, এই যে argues that such reactions arise from people's double standards towards software produced and human produced art. ডাবল স্ট্যান্ডার্ড কেন? কারণ সেমই জিনিস দুইজন ক্রিয়েট করছে, সাপোজ সফটওয়্যার একটা ক্রিয়েট করছে যেটা আমি বললাম, আর একটা ছোট বাচ্চা ক্রিয়েট করছে, সেম জিনিস দুইটা ভিন্ন ভিউ পয়েন্ট পায়, এবং ভিউ পয়েন্ট থেকে আমরা দেখি তারা দুইটা ভিন্ন কি পায় বলবো, রেজাল্ট পায় অথবা ফিডব্যাক পায়, সবচেয়ে ভালো মতো যদি বলি ফিডব্যাক পায়। এর কারণ হচ্ছে ছোট বাচ্চা লিখলে আমরা বলি ওর ইমাজিনেশন নতুন কিছু একটা বের করছে, বাহবাদি, আর ল্যাপটপ বা মেশিন লিখলে আমরা বলি কি হিজিবিজি বানাইছে, তাই না? এই জিনিসটা অপশন ডি কিন্তু বলা হয়েছে, নট লাইক যে আনরিজনেবল টু এক্সপেক্ট মেশিন টু বি অ্যাজ ইমাজিনেটিভ। অনেক টেম্পটিং অপশন সি, বাট আমরা কিন্তু আনরিজনেবল কখনোই কিছু বলিনি অথবা কোনো এক্সপেকটেশনের কথা আসেনি, সো কারেক্ট অপশন উইল বি ডি। সো এটা কিন্তু ব্যান্ড 7 লেভেলের ছিল অথবা ব্যান্ড 7+ লেভেলের ছিল, এই জন্য আমি এত বেশি করে এক্সপ্লেন করলাম আপনাদের, রাইট? সো আমরা চলে গেলাম 31 আমাদের লাস্ট কোয়েশ্চেনে। আই হোপ 30 ক্লিয়ার হয়েছে সি অ্যান্ড ডি এর মাঝখানে। 31 ফাইনালি বলছে, দ্য রাইটার রেফার্স টু দ্য পেইন্টিংস অফ এ চেয়ার অ্যাজ অ্যান এক্সাম্পল অফ কম্পিউটার আর্ট। আচ্ছা, চেয়ারের পেইন্টিং এর কথা বলা হয়েছে, এই যে সাম অফ দ্য paintings of a chair came out in black and white thanks to a technical glitch that this gives the work an eerie ghost-like quality. Eerie ghost-like quality, এটা কিন্তু একটু মানে কি বলবো, একটু অ্যাস্থেটিক টাইপ কোয়ালিটি অথবা ঘোস্ট-লাইক অথবা একটু ডিফারেন্ট দেন আদার্স। Human artists like the renowned Ellsworth Kelly, একজন renowned artist, are lauded for limiting their color palette, so why should computers be any different? আচ্ছা, যদি আমি ওভারঅল চিন্তা করি তাহলে হয়তো প্রথমে এলসওয়ার্থ কেলির কথায় আসি। উনি হয়তো বেশি একটা রং পছন্দ করেন না, অথবা ওনাকে তো আমি পার্সোনালি জানি না, উনি আইদার বেশি রং দিয়ে রং করতে পছন্দ করেন না, অথবা সাদা কালো অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করেন। সো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি আমি ধরি, কারণ এখানে চেয়ারের যে পেইন্টিং ওইটা আসছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, সো আমি যদি কম্পেয়ার করি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিই, সো উনি যেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করে অনেক বাহবা পান, যেটা কিন্তু ওই আগের কোয়েশ্চেনের মতো, উনি অনেক বাহবা পান, কিন্তু যখন পেইন্টিং ফুল বা মেশিন যেটা ডিজাইন করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেকনিক্যাল গ্লিচের কারণে, তখন ইট গিভস দ্য ওয়ার্ক eerie and ghost-like quality, of course, but মানুষ কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা ওই যে আমরা শেড করি না পেন্সিল দিয়ে শেডিং, এটা করে কিন্তু অনেক সুন্দর আসে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচারও কিন্তু অনেক সুন্দর হতে পারে, এবং এটা আঁকিয়ে মানুষ কিন্তু অনেক বেশি বাহবা পায়, বাট
কম্পিউটার্স বা মেশিন তারা পায় না, তাই তো? সো এই কথাটাই কিন্তু বলা হয়েছে যে এই চেয়ারের এক্সাম্পলটা কেন দেয়া হয়েছে। আসুন আমরা দেখি। achieves a particularly striking effect. এটা কিন্তু হতে পারে যে ইরি ঘোষ লাইক কোয়ালিটি, এটা হচ্ছে নর্মাল বা অর্ডিনারি থেকে ডিফারেন্ট, এটা এক্সট্রা অর্ডিনারি যে কোয়ালিটি, ইরি ঘোষ লাইক কোয়ালিটি, এটা কিন্তু স্ট্রাইকিং ইফেক্টের মধ্যে পড়ে। স্ট্রাইকিং ইফেক্ট হচ্ছে সচরাচর যেটা দেখা যায় না, চোখে পড়ে না, এরকম একটা ইফেক্ট চোখে পড়ছে। বিতে বলছে সার্টেন লেভেল অফ জেনুইন আর্টিস্টিক স্কিল, নট রিয়েলি। সাম অফ দ্য বলছে, এখানে কিন্তু বলেনি অল। সাম অফ দ্য পেইন্টিং ফুলস পেইন্টিং অফ এ চেয়ার কেম আউট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে যদি আমরা আমাদের ব্রেনটা খাটাই তাহলে বুঝতে পারবো যে কিছু আসছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, বাকিগুলো কিন্তু ঠিক রং টং ভালো মতো দিয়েই আসছে, তাই তো? আর সিতে যদি দেখি ক্লোজলি রিজেম্বলস দ্যাট অফ এ ওয়েল নোন আর্টিস্ট, ওয়েল নোন আর্টিস্টের কথা বলা হয়েছে, কিন্তু এখানে বলা হয়নি যে দুইজনই চেয়ার বা এই যে চেয়ারটা যে আমার পেইন্টিং ফুল ডিজাইন করছে ওইটা ক্লোজলি রিজেম্বল করে অথবা দেখতে সিমিলার লাগে এলসওয়ার্থ কেলির যে আর্টওয়ার্ক ওইটার মতো, তার কোনো আর্টওয়ার্কের কথাই বলা হয়নি, সি তো হবেই না। ডি বলছে হাইলাইটস দ্য টেকনিক্যাল লিমিটেশনস, এই যে এইখানে আবার চলে আসলো কনফিউশন, কারণ এইখানে এই যে টেকনিক্যাল গ্লিচ এই লাইনটা দিয়ে দিছে, টেকনিক্যাল গ্লিচ এই লাইনটা দিয়ে দিছে কিসের কারণে? এই যে আপনাদের কনফিউজ করার কারণে, হাইলাইটস দ্য টেকনিক্যাল লিমিটেশনস অফ সফটওয়্যার, কারণ টেকনিক্যাল গ্লিচ আর টেকনিক্যাল লিমিটেশন এগুলো তো থাকবেই, তাই না? বাট এইখানে রাইটার যে রেফার করছে ওইটা কেন রেফার করছে? বলা হয়েছে সাম অফ দ্য পেইন্টিংস অফ এ চেয়ার কেম আউট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেটা আমি বললাম বেশিরভাগ কিন্তু চলে আসছে ঠিকঠাক মতো, কিছু আসছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেকনিক্যাল গ্লিচের জন্য, তাই তো? and this gives the work an eerie and ghost-like quality. এইটা হচ্ছে আমাদের ফোকাস করার জিনিস, যে ইরি ঘোষ লাইক কোয়ালিটি, এটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি একটা কোয়ালিটি অথবা স্ট্রাইকিং ইফেক্ট, তাই তো? যে এই চেয়ারের যে এক্সাম্পলটা দেয়া হয়েছে কম্পিউটার যে বানাইছে, এটা একটা স্ট্রাইকিং ইফেক্ট ক্রিয়েট করছে। সো 31 এর অ্যান্সার হবে এ। আপনারা কিন্তু আবার এই টেকনিক্যাল গ্লিচের কারণে দেখে গ্লিচ দেখে কিন্তু আবার ভেবেন না অপশন ডি হবে, কারণ এখানে টেকনিক্যাল লিমিটেশন বা সফটওয়্যারের লিমিটেশন নিয়ে কিন্তু কোনো কথা বলেনি, জাস্ট বলা হয়েছে যে একটা ভুলের কারণে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসছে, অ্যান্ড এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসছে তারপরে কার কথা বলা হয়েছে, যে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসলো, একজন রিনাউন্ড অথবা একজন প্রো, যদি আমি আর্টিস্টের কথা বলি, তিনিও যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করেন তিনি অনেক বাহবা পান, কিন্তু এই যে টেকনিক্যাল গ্লিচের কারণে পেইন্টিং ফুল একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের বেরোয় গেল, একটা চেয়ারের ছবি বেরোয় গেল, ওইটা কিন্তু হয়তো অত বাহবা পাবে না, বাট এটা স্টিল একটা ইরি ঘোষ লাইক অথবা স্ট্রাইকিং ইফেক্ট দেয়, তাই তো? বাট এই স্ট্রাইকিং ইফেক্টটা যখন মানুষরা ক্রিয়েট করে তারা বাহবা পায়, বাট হঠাৎ করে যখন মেশিন ক্রিয়েট করে তারা পায় না, নট বিকজ আমার মেশিনের লিমিটেশন আছে বা সামথিং লাইক দ্যাট। অর্থাৎ কারেক্ট অপশন উইল বি অপশন এ। সো জিনিসগুলো কিন্তু এইভাবেই অনেকটা কনফিউজিং। আই হোপ অনেক কথা বলেছি, অনেকবার বোঝানোর ট্রাই করেছি আপনাদের, এবং যতবার আপনারা পড়বেন তত বেশি ভালো বুঝতে পারবেন জিনিসটা। এরকম প্রথমবার হয়তো আপনাদের কাছে একটু টাফ লাগতে পারে যে দুইটা অপশনের মধ্যে এইটাই তো বেশি মনে হচ্ছে, এবং আপনাদের মনে হতেই পারে যে অপশন সি অথবা অপশন ডি হয়তো রাইট অ্যান্সার, একদম মনে গেঁথে যাবে, বাট ওইটা কিন্তু ভুল হবে, রাইট? সো এভাবেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি সলভ করতে পারি। আমাদের এক্স্যাক্ট যে পয়েন্টটা বোঝানো যাচ্ছে সেইটা আমাদের চুজ করতে হবে। দুই একটা জিনিস দিয়ে দিবে এবং দুই একটা জিনিস দেখে মনে হবে যে না এটার কথা বলা হয়েছে, সো এটাই হয়তো, এটা নিয়ে যেহেতু অপশন আছে এটাই আমার অ্যান্সার হবে, বাট না, ওই অপশনটা কিন্তু বা ওই যে ছোট্ট একটা পয়েন্ট ওইটা কিন্তু অপশনের পয়েন্টের মানে অপশন যেটা মিন করছে ওইটা মিন করেনি। হয়তো আছে টেকনিক্যাল গ্লিচ আছে, বাট লিমিটেশন অফ সফটওয়্যার এটা কিন্তু কোথাও বলা হয়নি, রাইট? সো মিনও করা হয়নি, মিন করা হয়েছে অ্যাপ্লজ বা অ্যাপ্লড পাওয়ার কথা, মানুষের বাহবা পাওয়ার কথা। কালো সাদা ইউজ করছি আমি, মানুষ যখন ইউজ করছি
তখন সেটা বাহবা পাচ্ছে, প্রেইজ পাচ্ছে, মেশিন যখন করতেছে তখন পাচ্ছে না। এই জিনিসটার কথাই কিন্তু বোঝানো হয়েছে। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাদের কনফিউজটা করা হয়। ছোট একটা জিনিস দিয়ে দিবে, ওই রিলেটেড অপশন ফেলায় দিবে, মনে হবে যে এটা অ্যান্সার, বাট দ্যাটস নট দ্য কারেক্ট অ্যান্সার। যেটা আপনার অ্যান্সার সেটা কিন্তু আপনার বুঝে নিতে হবে। এই যে ইরি, ঘোস্ট লাইক এই জিনিসগুলো, এগুলো কিন্তু খুব একটা নর্মাল অথবা ডেইলি ইউজড ভোকাবুলারি না, তাই তো? সো এই জন্যই আমি আপনাদের সাজেস্ট করব বেশি বেশি পড়ুন, ইংলিশ পড়ুন, নট অনলি প্যাসেজ পড়ুন, বিভিন্ন জিনিস, গল্প-টল্প পড়ুন, জার্নাল পড়ুন, আর্টিকেল পড়েন, ইংলিশ পত্রিকা পড়েন। ভালো হবে আপনাদের জন্য। অ্যান্ড আপনারা বুঝতে পারবেন এক্স্যাক্টলি কি মিন করতে যাচ্ছে। আজকে প্রথম দিন, এই জন্য হয়তো একটু টাফ লাগতেই পারে, বাট অ্যাজ ইউজুয়াল আপনারা যদি প্র্যাকটিস কন্টিনিউ করতে থাকেন, আপনারাও বুঝতে পারবেন যে জিনিসটা অ্যাকচুয়ালি আপনাদেরকে একটা ট্র্যাপে ফেলার ট্রাই করতেছে, বাট আমি পড়বো না, আমি রাইট অপশন যেটা অ্যাকচুয়ালি মিন করছে ওইটাই সিলেক্ট করব। সো দ্যাটস অল ফর দিস ভিডিও। আই হোপ আপনারা ক্লিয়ার হয়েছেন, কারণ আমি যথাসাধ্য চেষ্টা করছি বারবার বোঝানোর। এর থেকে ইজি হয়তো আর বোঝাতে পারবো না, একদম বাংলায় বলে বলে বুঝাইছি, সোজা বাংলায় বলে বলে বুঝাইছি। আই হোপ আপনারা ক্লিয়ার হবেন। সো আপনারা প্র্যাকটিস করবেন। সি ইউ অন নেক্সট ভিডিও।